রাশিবিজ্ঞান একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের গণিতের সঙ্গে কিছুটা সংযোগ থাকলেও এটা এরপরে গণিতের থেকে পৃথক একটা রুটে চলবে। রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স আমাদের বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন, যেমন তার উদাহরণ হিসাবে আমরা কিছুদিন আগেই দেখেছি জনগণনা বা সেন্সাস, বা কোনো একটা বিশেষ অঞ্চলের কোনো বিশেষ তথ্যের আমাদের দরকার, যে সেই একটা অঞ্চলের গ্রামবাসীদের বা সেই এলাকার মানুষজনের মধ্যে তাদের শিক্ষিতের হার হোক বা চাকরিজীবী সংখ্যা বা তার বিভিন্ন ক্যাটেগরি, সেগুলো বের করার জন্য আমাদের স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করে থাকি। তো স্ট্যাটিস্টিক্স সম্পর্কে প্রথমেই যেটা জানতে হয় আমাদের, সেটা হচ্ছে কাঁচা তথ্য। কাঁচা তথ্য, তাহলে আমি যে প্রথম উল্লেখ করেছিলাম যে সেন্সাস সম্পর্কে, বা আমি যদি আরেকটু ছোট হিসাবে একটা উদাহরণ নিয়ে নিই, যে আমাদের কোনো একটা বিশেষ ক্লাস আছে, ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের তাদের উচ্চতা আমরা একটা কালেকশন করতে চাইছি, একটা টেবিলের মধ্যে সেই উচ্চতাগুলোকে প্রকাশ করতে চাইছি। তাহলে প্রথমত আমরা কি করব, কোনো একজনকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হবে। সে হতে পারে ক্লাসের মধ্যে কেউ বা ক্লাসের বাইরে থেকে কেউ। সে দায়িত্ব নিয়ে সেই ক্লাসের ছাত্রছাত্রীদের থেকে তথ্যগুলোকে আহরণ করবে বা তথ্যগুলোকে কালেকশন করবে। সেটা হবে কাঁচা তথ্য, যেটা সরাসরি মানুষজনের কাছ থেকে গিয়ে কালেকশন করা হচ্ছে, সেটা হচ্ছে কাঁচা তথ্য। সেটা সে টুকে নিয়ে আসবে। তো এই কাঁচা তথ্য খাতায় নোট করে নিয়ে আসার পর একে ট্যাবুলাইজ করা হবে বা একে ট্যাবুলেট করা হবে, টেবিলে সাজানো হবে। তার বিভিন্ন পদ্ধতি আছে। তাহলে প্রথম হলো কাঁচা তথ্য। আচ্ছা, এবার এখানে বলি দুটো ব্যাপার, যে কাঁচা তথ্যের যে পরিমাপগুলো আমরা করি, সেই পরিমাপ যদি সংখ্যাগত হয় তখন তাকে বলা হবে চলরাশি, আর যদি গুণগত হয় তখন তাকে বলা হবে গুণ, লক্ষণ বা অ্যাট্রিবিউট, চলরাশি বা ভেরিয়েবল। আর যদি গুণ হয় তাহলে সেটা অ্যাট্রিবিউট বা গুণ। চলরাশি বলতে কোনগুলোকে বোঝানো হবে? চলরাশি বলতে ধরা যাক আমাদের দেশের নদীর সংখ্যা। বিভিন্ন দেশে আমরা নদীর সংখ্যা নিয়ে একটা তথ্য তৈরি করছি বা একটা টেবিল তৈরি করছি। বিভিন্ন দেশে, ভারতবর্ষের নদীর সংখ্যা, পাকিস্তানের নদীর সংখ্যা, বাংলাদেশের নদীর সংখ্যা। তা এই যে সংখ্যাগুলো, এগুলো নির্দিষ্ট, এগুলো তাহলে চলরাশি। যেটা বললাম যে আমরা যে কোনো একটা ক্লাসের ছাত্রছাত্রীদের উচ্চতা আমরা কালেকশন করছি, সেটা একটা চলরাশি। কিন্তু যদি বলা হয় গুণগত, অর্থাৎ যেটা আমাদের খুব বেশি অ্যাপ্লিকেশন এখানে নেই, গুণ মানে মায়া, মমতা, দয়া বা তার পারদর্শিতা কোনো কাজের, এগুলোকে গুণগত বা অ্যাট্রিবিউট বলা হয়। তো এই পোর্শনটা আমাদের খুব বেশি নেই, আমাদের চলরাশি সংক্রান্ত বিষয়গুলোকে বেশি মাথায় রাখতে হবে। তা এই চলরাশি বা ভেরিয়েবল, কাঁচা তথ্যের মধ্যে চলরাশি বা ভেরিয়েবল, এটা আবার দুটো পোর্শনে চলে যায়। একটা হচ্ছে ডিসক্রিট বা বিচ্ছিন্ন চলরাশি, আর একটা হলো কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন চলরাশি। ডিসক্রিট বা বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন মানে ভাঙা ভাঙা। তাহলে এর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি প্রাপ্ত নম্বর, তারপরে চাকুরিজীবীর সংখ্যা ইত্যাদি। এগুলো তো নির্দিষ্ট সংখ্যা, তাই এরা বিচ্ছিন্ন। কন্টিনিউয়াস, বয়স, ওজন, এরা কন্টিনিউয়াস। কেন কন্টিনিউয়াস? না বয়স, ওজন, উচ্চতা,
এরা তো নির্দিষ্টভাবে কিছু বলা যায় না, ওজনটা নির্দিষ্ট করে কিন্তু আসে না। ওজন আমরা অ্যাপ্রক্সিমেট নিই, হয়তো কারোর ওজন 50 কিলো আমরা লিখছি, কিন্তু সেটা 50 কিলো তো নয়, 50-এর পরেও কিছু থাকতে পারে বা আগেও কিছু থাকতে পারে, একদম অ্যাকুরেট 50 সবসময় হয় না। বা একজনের যদি হয়েও যায়, আর একজনের কিন্তু 50ই হবে বা 51ই হবে এমন কোনো গ্যারেন্টি নেই। সেগুলোকে অ্যাপ্রক্সিমেট করে নেওয়া হয় বা আসন্ন মানে নিয়ে নেওয়া হয় ওজনগুলোকে। তো এইগুলো হচ্ছে অবিচ্ছিন্ন চলরাশি, কেমন? আচ্ছা, এইবার চলরাশিগুলোকে আমরা যখন ট্যাবুলেট করতে যাই, তখন আমাদের এই কাঁচা তথ্যগুলোর মধ্যে দেখতে হয় সবচেয়ে কম আর সবচেয়ে বেশি মান কি কি আছে। সেই তফাৎটাকে বলা হয় প্রসার। তাহলে প্রসারটা কি? সবচেয়ে কম থেকে সবচেয়ে বেশির যে অন্তর বা তফাৎ, সেটা হলো চলরাশির প্রসার। যেমন দেখা যাক কোন একটা নবম শ্রেণীর গণিতের প্রাপ্ত নম্বর, 100-র মধ্যে পরীক্ষা হয়েছে, সবচেয়ে কম নম্বর পেয়েছে কেউ 22 আর সবচেয়ে বেশি পেয়েছে 100। তাহলে প্রসার হলো 100 মাইনাস 22, দ্যাট ইজ 78। এটা হলো প্রসার, কেমন? এবার এই প্রসারকে আমরা যখন ট্যাবুলেট করি, তখন এদের কয়েকটা শ্রেণীতে ভেঙে নিতে হয়। কারণ আমি তো সরাসরি 22 থেকে 100 এদেরকে পর লিখে গেলে সেটা একটা হ্যাপাজার্ড ম্যাটার হবে। সেটাকে দেখতে গেলে বা তার সম্পর্কে কিছু সিদ্ধান্ত নিতে গেলে আমাদের প্রবলেম হবে। সো তাদেরকে আমরা টেবিলে ফেলতে গেলে কয়েকটা শ্রেণী তৈরি করি। তাহলে এই শ্রেণীটা কিভাবে তৈরি করি? তাহলে যদি নিচের দিকে ক্ষুদ্রতম মান 22 আর উপরে যদি 100 হয়, তাহলে প্রসার হচ্ছে 100 মাইনাস 22 অর্থাৎ 78। আমরা এই 78টাকে যদি 10 করে গ্যাপ করি, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 8টা শ্রেণী আমরা পাবো। তো 8টা শ্রেণীতে আমরা এই ভেঙে নিতে পারি। যেমন 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। এইভাবে আমরা শ্রেণীগুলোকে ভেঙে নিতে পারি। এখন স্বাভাবিকভাবেই প্রত্যেকটা শ্রেণী আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা শ্রেণীর যে গ্যাপ তাকে বলা হয় শ্রেণী দৈর্ঘ্য। 20 থেকে 30, 10 হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। প্রথম শ্রেণী, তার নিম্ন শ্রেণী সীমা হচ্ছে 20, ঊর্ধ্ব শ্রেণী সীমা হচ্ছে 30। প্রত্যেকটা শ্রেণীরই নিম্ন শ্রেণী সীমা, ঊর্ধ্ব শ্রেণী সীমা থাকছে। এখানে প্রশ্ন আসতে পারে যে ছাত্রটি বা যে ছাত্রীটি 30 পেল, তাহলে তাকে কোন শ্রেণীর মধ্যে ফেলা হবে? তো স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে প্রথম শ্রেণীটা আমরা 20 থেকে শুরু করেছিলাম, অর্থাৎ নিম্ন শ্রেণীর সীমাটা সেই শ্রেণীর মধ্যে কিন্তু ধরে নেওয়া হয়েছে। তাহলে ঊর্ধ্ব শ্রেণী সীমাটাকে আমরা এর মধ্যে ধরবো না, পরবর্তী শ্রেণীতে নিয়ে যাব। অর্থাৎ সেক্ষেত্রে আবার 100 কিন্তু বাদ পড়ে যাবে। আচ্ছা, এখানে একটা কাজ, যেহেতু আমাদের এখানে 20 কিন্তু নিম্ন শ্রেণী, নিম্ন প্রসারের নিম্ন মান কিন্তু 20 ছিল না, আমরা এখানটায় 20টাকে এই শ্রেণীর মধ্যে না ধরে 30টাকে ধরে নিতে পারি। কারণ আমরা আগে যে প্রসেসটা বলছিলাম, ঊর্ধ্ব শ্রেণী সীমাটাকে যদি ছেড়ে দিই, তাহলে যে 100 পেয়েছে সে কিন্তু শ্রেণীর বাইরে বেরিয়ে যাবে। তাহলে আমরা ঊর্ধ্বটাকে ধরে নিই। তো সবসময় এরকম খেয়াল রাখবো যে যে পদ্ধতিটা আমরা ফলো করছি সেটা যেন সব শ্রেণীর ক্ষেত্রেই সমানভাবে আমরা ফলো করে থাকি। এছাড়া আরো একরকম ভাবে শ্রেণী তৈরি করা যেত। এখান থেকে আমরা
20 থেকে 29, আবার 30 থেকে 39, না সেটা হলে আমাদের একটা অসুবিধা হতো। এখানে 21 থেকে 30, 31 থেকে 40, এরকম লাস্ট 91 থেকে 100, এরকম ভাবেও কিন্তু আমরা শ্রেণী তৈরি করতে পারতাম। এইবার শ্রেণীগুলোর মধ্যে ইন্ডিভিজুয়াল যে কটা ছাত্রছাত্রী আমরা পাবো সেটা আমরা ট্যালি মার্ক করেও আসতে পারি, ট্যালি মার্ক ক্লাস 8 করেছি, বা যদি আমরা এমনি সংখ্যা কতজন কি আছে দেখিনি, এখানে 5 জন ধরি, এখানে 6 জন, এখানে 8 জন, এখানে 10 জন, 12 জন, 14 জন, আবার 8 জন, 7 জন আছে। তাহলে এই যে সংখ্যাগুলো লিখলাম এরা হচ্ছে পরিসংখ্যা, এরা হচ্ছে প্রত্যেকটা পরিসংখ্যা। তাহলে শ্রেণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণী সীমা, ঊর্ধ্ব শ্রেণী সীমা বোঝা গেল, এছাড়া পরিসংখ্যাও বোঝা গেল। আচ্ছা, এছাড়া যদি কখনো এরকম সমস্যা আরো আমরা দেখি যে আমরা শ্রেণীর সীমানা বের করতে হচ্ছে, শ্রেণীর সীমানাটা কি করে বের করব? ধরা যাক একটা শ্রেণী এরকম ভাবে তৈরি হয়েছে, একটা শ্রেণী তৈরি হয়েছে 20 থেকে 29, তারপর একটা 30 থেকে 39, তারপর একটা 40 থেকে 49। তো এই যে মাঝের গ্যাপ অর্থাৎ 29.5, ধরা যাক যদি 29.5 কোনো তথ্য থেকে থাকে তাহলে তাকে কোথায় ইনক্লুড করব? তো এক্ষেত্রে আমাদের শ্রেণী সীমানা বার করতে হয়। শ্রেণী সীমানা কি করে শ্রেণী সীমানা বার করি? যে কোনো একটা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমা 39, আর তার পরবর্তী শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা 40, এটা বাদ দিয়ে তাকে 2 দিয়ে ভাগ করলে এখানে 0.5 আসে। প্রত্যেকটা শ্রেণীর থেকে নিম্ন শ্রেণীর সীমার থেকে 0.5 কমে যাব, ঊর্ধ্ব শ্রেণী সীমার থেকে 0.5 বেড়ে যাব। তাহলে এটাকে নতুন করে আমি যদি তৈরি করি তাহলে 19.5 থেকে 29.5, 29.5 থেকে 39.5, 39.5 থেকে 49.5, তাহলে দেখা যাচ্ছে যে আমরা সমস্ত তথ্যগুলোকে এই টেবিলের বা এই শ্রেণীর মধ্যে কিন্তু ইনক্লুড করতে পারছি। তো এক্ষেত্রে এরা হলো শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান যদি বের করতে চাই, শ্রেণীগুলির মধ্যমান, তাহলে মধ্যমানটা বেরোবে ঊর্ধ্ব সীমা আর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে। যেমন এই শ্রেণীর মধ্যমান, এটা পরিসংখ্যা যদি বলি, আর মধ্যমান তাহলে 20 আর 30 যোগ করে 50, তাহলে মধ্যমান হবে 25। অ্যাকচুয়ালি মধ্যমানটা আগে লেখা হয়, পরিসংখ্যাটা ফ্রিকোয়েন্সি f দিয়ে লেখা হয়, মধ্যমানটাকে x দিয়ে লেখা হয়। 30 আর 40 এর মধ্যমান হচ্ছে 35। এইভাবে সব শ্রেণীর মধ্যমান আমরা বের করে থাকি। এরপরে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যা শিখব। ক্রমযৌগিক পরিসংখ্যা দুটো টাইপের হয়, একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচক, আর একটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। আমরা এখানটায় ক্রমযৌগিক পরিসংখ্যা একটা বের করে দেখিয়ে দিই। ক্রমযৌগিক পরিসংখ্যা, পরিসংখ্যার থেকে ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা বলি বৃহত্তর সূচক। কিভাবে মনে রাখা যাবে? বৃহত্তর সূচক 20-র বেশি, 20-র বেশি। আচ্ছা, এখানে নাম্বার যখন 20 থেকে 30-এর মধ্যে 5 জন, 30 থেকে 40-এর মধ্যে 6 জন, তাহলে 20-র বেশি এরা সবাই, আমি এটা যোগ করি মোট কত এসছে দেখি। 8 সাথে 15, 15 29, 31 41, 51, 59, 65, 70 জন এসছে। তাহলে 70 জন ছাত্র আছে। তাহলে 20 থেকে 30-এর 20-র বেশি বৃহত্তর সূচক যদি বলি, 20-র বেশি কতজন? মোট 70 জন। তাহলে এখানে হবে 70 জন। এই কাজটা আমরা নিচ থেকে করতে পারি। 90-এর বেশি আছে 7 জন,
এই 70 কিন্তু এখানে মিলবে। 80-র বেশি তাহলে 7-এর সঙ্গে 8 15 জন, 70-এর বেশি 15-এর সাথে 14 29 জন, তারপরে তার সঙ্গে 12 যোগ হলে 41, 10 51, 8 59 আর 6 65, 5 70। এটা হচ্ছে বৃহত্তর সূচক। তাহলে এটা নিচ থেকে যোগ হতে হতে উঠবে। ক্ষুদ্রতর সূচক বের করবো এবার আমরা। ক্ষুদ্রতর সূচক, বৃহত্তর সূচক একটা হলো, নেক্সট হচ্ছে ক্ষুদ্রতর সূচক। কিভাবে মনে রাখবো ক্ষুদ্রতর সূচক? 30-এর থেকে ছোট, তাহলে 30-এর থেকে ছোট এখানে হচ্ছে 5 জন, 40-এর থেকে বা 40-এর থেকে কম পেয়েছে কতজন? 5 আর 6 11 জন, অর্থাৎ উপর থেকে যোগ করতে করতে নামবো। 19 29 41 55 আর 8-এ হচ্ছে 63 70। এই যে মিলে গেল, এই জায়গাটা মিলে যাবে, লাস্টে গিয়ে মিলে যাবে। তাহলে এইটা হচ্ছে ক্ষুদ্রতর সূচক। 30-এর কম পেয়েছে, 40-এর কম পেয়েছে। এইভাবে আমরা বৃহত্তর সূচক পরিসংখ্যা এবং ক্ষুদ্রতর সূচক পরিসংখ্যা বার করতে পারি। এই মোটামুটি থিওরি রাশিবিজ্ঞানের। এই থিওরির উপর ভিত্তি করে এটাকে বেশ কয়েকবার তোমরা দেখো ভালো করে, তারপরে আমরা অঙ্ক করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।